গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আকাশচড়া মেঘ পর্ব ৬ এবং এটি শেষ পর্ব। ফিরোজ কি বলবে ভেবে পেল না। কিছু একটা বলতে ইচ্ছে করছে। বড় মায়া লাগছে মেয়েটির জন্য। তুমি চা খাবে? জি না। খাও না এক কাপ, আমিও তোমার সঙ্গে খাবো। এখানে একটা বয় আছে, ওকে বললেই নিচ থেকে চা এনে দেয়। বলুন। ফিরোজ চায়ের কথা বলে এলো। মেয়েটি কৌতূহলী হয়ে রোগীদের দিকে দেখছে। হাসপাতাল নিশ্চয়ই তোমার খুব খারাপ লাগে, তাই না? জি না। অনেকদিন আমি হাসপাতালে ছিলাম। হাসপাতাল আমার ভালোই লাগে। আপনার অসুখ এখন সেরে গেছে, তাই না? হ্যাঁ। চা এসে গেল। মেয়েটি ছোট ছোট চুমুকে চা খাচ্ছে, বারবার তাকাচ্ছে ফিরোজের দিকে। এখন আর সেই দৃষ্টিতে কোনো লজ্জা আর সংকোচ নেই। ফিরোজ আন্তরিকভাবেই বলল, তুমি এসেছ, আমার খুব ভালো লাগছে। মেয়েটি অত্যন্ত মৃদু স্বরে প্রায় ফিসফিস করে বলল, অপলা বলে যে মেয়েটি আমাদের বাড়িতে গিয়েছিল, ওকে আপনি কিভাবে চিনেন? হঠাৎ করে পরিচয়। ও আমাকে সুন্দর একটা চিঠি লিখেছে। তুমি কি ওই চিঠিটা পড়বে? জি না। তুমি পড়ো। তুমি পড়লে আমার ভালো লাগবে। ফিরোজ চিঠি বের করল। মেয়েটি তাকিয়ে আছে তার দিকে। কি সুন্দর স্বচ্ছ চোখ। শুধু চোখের দিকে তাকালেই যেন এই মেয়েটির অনেক কিছু দেখে ফেলা যায়। বিকেল হয়ে আসছে। দিনের আলো কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। চেনা পৃথিবীও এই আলোতে অচেনা হয়ে যায়। ফখরুদ্দিন সাহেব বাগানে চেয়ার পেতে বসে আছেন। তাকে চা দেওয়া হয়েছে, তিনি চা খাচ্ছেন না। তার পায়ের কাছে অরুণা ও বরুণা। তিনি বরুণার পিঠ মাঝে মাঝে চুলকে দিচ্ছেন। তার কাছেই গোমেজ দাঁড়িয়ে। তাকে তিনিই ডেকে পাঠিয়েছেন। এখন কিছু বলছেন না। গোমেজ যেতে পারছে না, অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে। গোমেজ, জি স্যার। কটা বাজে বলো তো? 4:30 বাজে স্যার। মাত্র 4:30? কিন্তু চারদিকে এমন অন্ধকার হয়ে আসছে কেন? সূর্য কটার সময় ডোবে? ঠিক বলতে পারছি না স্যার। খবরের কাগজে দেখো তো ওখানে দেওয়া আছে কিনা। সানসেট এবং সানরাইজ যদি দেওয়া না থাকে তাহলে আবহাওয়া অফিসে টেলিফোন করবে। জি আচ্ছা স্যার। ঘটঘট শব্দ হচ্ছে কিসের? বসার ঘরটা নতুন করে সাজানো হচ্ছে স্যার। ওদের নিষেধ করো। আমার মেয়ে পছন্দ করে সাজিয়েছে ওটা। যেমন আছে তেমনই থাকুক। জি আচ্ছা স্যার। গোমেদ চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। মৃদুস্বরে বলল, আপাকে কি খুঁজতে বের হব? না। ফখরুদ্দিন সাহেব অরুণার পিঠ চুলকে দিতে লাগলেন। বাগান এখন প্রায় অন্ধকার। তার শীত লাগছে, তবু তিনি বসেই আছেন। আকাশে একটা দুটি করে তারা ফুটতে শুরু করেছে। গোলাপ ঝাড় দেওয়া থেকে আসছে মিষ্টি সৌরভ। অপলা বাড়ি ফিরল সন্ধ্যা মিলনের পর। সে ভেবেছিল গেটের পাশে সবাই ভিড় করে থাকবে। তা নয়, গেট ফাঁকা। অন্য সময় তালা দেওয়া থাকে, আজ তাও নেই। দারণ টুলের পর বসে বসে ঝিমুচ্ছে। অপলাকে দেখে উঠে দাঁড়ালো, কিন্তু কিছু বলল না। অপলা বারান্দায় উঠে এসে প্রথম লক্ষ্য করল বাগানে বেতের চেয়ারে কে যেন বসে আছে। বাগানের আলো জ্বলছে না, জায়গাটা অন্ধকার। সিগারেটের আগুন ওঠানামা করছে। অপলা তীক্ষ্ণ কণ্ঠে ডাকল, বাবা। ফখরুদ্দিন সাহেব উত্তর দিলেন না, সিগারেট ছুঁড়ে ফেললেন। অপলা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বালিকাদের মতো শব্দ করে কাঁদতে শুরু করল। ফখরুদ্দিন সাহেবের একটা মেয়ে পিঠে হাত মেয়ের পিঠে। তিনি গাঢ় স্বরে বারবার বলছেন, মাই চাইল্ড, মাই চাইল্ড। অপলা ফোবাতে ফোবাতে বলল, কখন এসেছ? এই তো সকালে।
তুমি সারাদিন কোথায় ছিলে? নানান জায়গায় ছিলাম। তুমি কেমন আছো বাবা? ভালো। আমি খুব ভালো আছি। ঠান্ডার মধ্যে এখানে বসে আছো কেন? তোমার জন্য বসে আছি। মা আসেনি, তাই না? কি করে বুঝলে? মা এলে সেও তোমার সঙ্গে বসে থাকতো। তুমি এসেছো বাবা, আমার খুব ভালো লাগছে। অপলা আবার ফোবাতে শুরু করল। মা এলো না কেন? ডাক্তাররা এখন বলেছে বাইপাস সার্জারি লাগবে। এক এক সময় এক এক কথা বলে কেন? জানি না কেন। বাবা এসো, তোমাকে আমাদের বসার ঘরটা দেখাই। কি সুন্দর যে করেছে। ফখরুদ্দিন সাহেব এই ঘর আগেই দেখেছেন, তবু মেয়ের সঙ্গে ঢুকলেন। কেমন লাগছে বাবা? ভালো। শুধু ভালো, এর বেশি কিছু না? না মা, এর বেশি কিছু না। তবে তোমার ভালো লাগছে এটাই বড় কথা। আমার পুরনো চোখ সহজে মুগ্ধ হয় না। বাবা তুমি চা খেয়েছো? হ্যাঁ, তবে আরেকবার খেতে পারি। তুমি বাগানে গিয়ে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তোমার বানাতে হবে না, তুমি আমার সঙ্গে এসে বসো। না, আমিই বানাবো। আর শোনো, একটা চাদর গায়ে দিও। নাও আমারটা নাও। অপলা তার গায়ের নীল চাদর তার বাবার গায়ে জড়িয়ে দিল। তুমি রাতে কি খাবে বাবা? কেন? আমি রান্না করব। আচ্ছা, ঠিক আছে। ফখরুদ্দিন সাহেব আবার বাগানে গিয়ে বসলেন। অরুণা এবং বরুণা দুজন দুপাশ থেকে এসে দাঁড়িয়েছে। গভীর আনন্দে ফখরুদ্দিন সাহেবের চোখ ভিজে উঠছে। চোখের জল মানেই দুর্বলতা। তার মধ্যে কোনো রকম দুর্বলতা থাকা উচিত নয়। এই অশ্রুবিন্দু এক্ষুনি মুছে ফেলা উচিত। কিন্তু তিনি মুছলেন না। চারপাশে গাঢ় অন্ধকার। এই অন্ধকারে তার দুর্বলতা কেউ দেখে ফেলবে না। অপলা আসছে চা নিয়ে। বারান্দার আলো তার মুখে পড়ছে। কি সুন্দর লাগছে মেয়েটিকে। এখন দুপুর। গরমের দুপুরে চারদিকে ঝিম ধরে থাকে। ভূতে মারে ঢিল। কিন্তু শীতের দুপুরগুলো হয় অন্যরকম। সকাল সকাল একটা ভাব লেগে থাকে। রোদে পিঠ মেলে খবরের কাগজ হাতে বসে থাকতে চমৎকার লাগে। ফিরোজ বেশিক্ষণ বসে থাকতে পারল না। ছায়া এসে পড়ল। তার ঘুম ঘুম পাচ্ছে। ফিরোজ বেশিক্ষণ রোদে বসে থাকতে পারল না। ছায়া এসে পড়ল। তার ঘুম ঘুম পাচ্ছে। সমস্ত শরীর জুড়ে আরামদায়ক আলস্য। ফিরোজ লেপের ভিতরে ঢুকে পড়ল। জানালার রোদ পড়ে লেপ হয়ে আছে। কুসুম কুসুম গরমে কি চমৎকারই না লাগছে। হাসপাতাল থেকে সে ছাড়া পেয়েছে গত পরশু। শরীর এখনো পুরোপুরি সারেনি। আরামদায়ক একটা ক্লান্তি সারাক্ষণ এর আগে ছুঁয়ে থাকে। সে ঘুমিয়ে পড়ল। সুন্দর একটা স্বপ্নও দেখে ফেলল। যেন অপলা তার ঘরে এসেছে। অনেকক্ষণ ধরেই দরজায় কড়া নাড়ছে, কিন্তু তার ঘুম ভাঙছে না। অপলা বারবার বলছে, প্লিজ উঠুন, প্লিজ উঠুন। এমন এরকম করে তাকাচ্ছিস কেন? কথাবার্তা বলছে কে? দুলাভাই? দুলাভাই কথাবার্তা বলার লোক? বড় মামা এসেছেন, কুপা এসেছেন। কি সর্বনাশ! কাপড় পর, চল নিচে যাই। আমি নিচে যাব কেন? আমি বলছি এই জন্য নিচে যাবি। সারা জীবন তুই চললি নিজের মতো, কারো কথা শুনলি না। বয়স তো তোর কম হলো না। এখন যদি লাইফের একটা পারপাস না পাওয়া যায়, বক্তৃতার দরকার নেই। নে, তোর জন্য একটা পাঞ্জাবি এনেছি, গায়ে দে। পাঞ্জাবি গায়ে দিব কেন? কিরকম বোকার মতো কথা তুই বলিস। পাঞ্জাবি কখনো গায়ে দিস না? সারা জীবন তো গায়ে ময়লা পাঞ্জাবিই দেখলাম। ফিরোজ পাঞ্জাবি গায়ে দিতে দিতে বলল, এখানে আসার ব্যাপারটা কি আগে থেকে অ্যারেঞ্জ ছিল, না হঠাৎ ঠিক হয়েছে? খবর দেওয়া ছিল। তোকে কোনো খবর দেওয়া হয়নি, কারণ আমাদের সবার ভয় বিয়ের কথায় তুই পালিয়ে যেতে পারিস। আমি কোনো রিস্ক নিতে চাইনি। তোর উপর নজর রাখার জন্য লোক ছিল। তাজিন তরল গলায় হাসল। মন্টু সকাল থেকে তোর সঙ্গে ছিল না? হ্যাঁ, ছিল।
তার দায়িত্ব ছিল তোকে আটকে রাখা। নে, পায়জামাটা পর, ভালো করে চুল আঁচড়া। আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিচে নামলেই বুঝতে পারবি। এদিন কাবিন হবে। রুশমাত সামনের মাসের ১৭ তারিখ। ফিরোজ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এরকম করে তাকাচ্ছিস কেন? তুই নিজে আমাকে বলেছিস মেয়েটিকে তোর খুব পছন্দ। আমাদের ওপর রাগটাগ করার পরে করবি। এখন নিচে নেমে আয়। সবাই অপেক্ষা করছে। ফিরোজ বারান্দায় এসে দাঁড়ালো। ৬-৭টা গাড়ি হাজী সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। খোলা মাঠে সুন্দর সুন্দর পোশাক পরা একগাদা ছেলেপুলে ছোটাছুটি করে খেলছে। ফিরোজকে দেখতে পেয়েই তাজিনের সবগুলি মেয়ে একসঙ্গে চেঁচিয়ে উঠল, মামার বিয়ে, মামার বিয়ে। সূর্য প্রায় ডুবে যাচ্ছে। চারদিক তার অপরূপ সোনালি আলোর শেষ ছটা। এ আলোয় এমনিতেই সবার মন কেমন করে। ফিরোজের হৃদয় বিষাদপূর্ণ হল। যদিও এই মেয়েটিকে সে সত্যি সত্যি কামনা করে। সে নিশ্চিত এই মেয়েটি তার জীবনে কল্যাণমন্ত্রীর ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাদের সারা জীবন ডুবিয়ে রাখবে গভীর ভালোবাসায়। ফখরুদ্দিন সাহেব অফিসে এলেন ঠিক 10টায়। তিনি অফিসে পা দেওয়া মাত্র বড় দেয়াল ঘড়িতে ঘণ্টা বাজতে শুরু করল। তিনি নিজের ঘরে না ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কটা ঘণ্টা শুনলেন। এই অভ্যাস তার দীর্ঘকালের। এর পিছনে তার উদ্দেশ্যও খুব পরিষ্কার। অফিসের সবাইকে বুঝিয়ে দিতে চান যে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে তিনি চলেন এবং আশা করেন অন্যরাও তাই করবে। এখন তিনি যেখানে আছেন সেটা একটা বড় হলঘরের মতো। 7 জন কর্মচারী পাশাপাশি টেবিলে কাজ করে। সবাই এসে গেছে, শুধু ওয়ার্ড প্রসেসরের মেয়েটা আসেনি। এই মেয়েটিকে 4 মাস আগে চাকরি দেওয়া হয়েছে। তাকে প্রায় সময়ই তিনি দেখেন না। এই মেয়েটির বয়স অল্প, থেকে ধমক দিতে মায়া লাগে। আজ তাকে কিছু বলবে। মনিন সাহেব। জি স্যার। ওই মেয়েটি আসেনি? এসে পড়বে স্যার। এসে পড়বে সেটা কি করে বললে? নাও তো আসতে পারে। আজ হয়তো সে কোনো কারণে ছুটি কাটাবে। মনিম সাহেব চুপ করে রইলেন। ফখরুদ্দিন সাহেব বললেন, বসুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? মনিম সাহেব তবু বসলেন না, দাঁড়িয়ে রইলেন। ফখরুদ্দিন সাহেব বললেন, মেয়েটির নাম মনে পড়ছে না। ওর কি না? রেখা। রেখা নিশ্চয়ই ডাকনাম। ভালো নাম কি? সুলতানা। সুলতানা বেগম। সুলতানা বেগমকে আমার কাছে পাঠিয়ে দিবা। জি আচ্ছা স্যার। তিনি নিজের ঘরে ঢুকলেন। তার খাস বেয়ারা তৎক্ষণাৎ গরম 1 কাপ চা তার টেবিলে এনে রাখল। ইদ্রিস, কি খবর তোমার? জি স্যার, ভালো। নিশানাথ বাবুকে খবর দাও। ফখরুদ্দিন সাহেব চায়ের পেয়ালায় চুমুক দিয়ে প্যাট টেনে নিলেন। আজ দুপুর পর্যন্ত কি কি কাজ করবেন সেগুলো লিখে ফেলবেন। এক একটা কাজ শেষ হবে তিনি লাল কালিতে সেটা কাটবেন। একটা বাজার আগেই সব কাটা হয়ে যাবে। আলাদা আলাদা একটা ফাইলে সেই কাগজ তুলে রাখলেন। এই ফাইলটি ব্যক্তিগত, সবসময় নিজের কাছেই রাখেন। আজ তিনি যা লিখলেন তা হচ্ছে: 1. পুলিশ তদন্ত কতদূর হলে? 2. চিটাগাং ব্রাঞ্চ অফিসার কেন পেপার মিল বন্ধ? 3. ইউনিয়ন কর্মকর্তা জলিল শায়েস্তা করতে হবে। মোস্তাক মিয়া, সে কি চায়? সুলতানা বেগম, কেন সে দেরি করে আসে? টেলিফোন, হেলেনা কেমন আছো? ফখরুদ্দিন সাহেব লেখা অক্ষরগুলির দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। 5 নাম্বার পয়েন্টটি কেটে দিলেন। অতি ক্ষুদ্র ব্যাপারে তার মাথা খাবানের দরকার নেই। স্যার আসবো? আসুন। নিশানাথ বাবু কেমন আছে? জি জি স্যার, ভালো। কি জন্য ডেকেছেন? আপনি আমার আশেপাশে থাকবেন, দরকার হলে যেন পাই। তা তো স্যার থাকি। পুলিশ এনকোয়ারি কোন পর্যায়ে আছে এটা আপ টু ডেট জানতে চাই। জি আচ্ছা স্যার। মোস্তাক মিয়া নামে এক লোককে আমি 11:30টায় আসতে বলেছি। সে এলে তাকে দক্ষিণের ঘরটাতে বসাবে। সে স্যার এসে গেছে। বেশ,
ওই ঘরে নিয়ে বসান, চা দিন। তার সঙ্গে কোনো গল্পগুজব করার প্রয়োজন নেই। জি না স্যার, গল্পগুজব কেন করব? ঠিক আছে, যান। পিএকে বলুন লন্ডনের সেন্ট লুইক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে। আমি হেলেনার ব্যাপারে খোঁজ নিব। পিএর কাছে টেলিফোন নাম্বার আছে। নিশানাথবাবু ঘর থেকে বের হয়ে যাওয়া মাত্র তিনি 4 নাম্বার পয়েন্টটি কেটে দিলেন। ঘড়ি দেখলেন 11:30 বাজতে এখন অনেক দেরি। তিনি মোস্তাককে 11:30টায় আসতে বলেছে। তিনি ততক্ষণ অপেক্ষা করবেন। দক্ষিণের যে ঘরটিতে মোস্তাক মিয়া বসেছিল সেটা একটা মিনি কনফারেন্স রুম। অল্প কিছু লোকজনের সঙ্গে বিশেষ কোনো গোপনীয় আলাপের প্রয়োজন হলে ঘরটি ব্যবহার করা হয়। একটি মাত্র দরজা, এটি বন্ধ করা মাত্র বাইরে লাল আলো জ্বল। ফখরুদ্দিন সাহেব ঠিক 11:30টায় সে ঘরে ঢুকলেন, নিজের হাত দিয়ে টেনে দরজা বন্ধ করলে। দাঁড়িয়ে আছো কেন? বসো। তিনি সিগারেট কেস থেকে সিগারেট বের করে নিজে ধরালেন, একটা বাড়িয়ে দিলেন। নাও, সিগারেট নাও। নাও নাও। তিনি নিজেই মোস্তাকের সিগারেট ধরিয়ে দিলেন। তুমি ভালো আছো? জি স্যার। তিনি লক্ষ্য করলেন লোকটার সামনে চায়ের কাপ। চা ঠান্ডা হয়ে হালকা সর পড়েছে। সে চা মুখে দেয়নি। ফখরুদ্দিন সাহেব ঠিক তার সামনের চেয়ারটিতে বসলেন। সহজ স্বরে বললেন, তুমি আমার কাছে কি চাও? স্যার, আমি তো কিছুই চাই না। না চাইলে কেন তুমি আমার বাসায় এসেছিলে? কেন আমার মেয়ের সঙ্গে কথা বলেছ? আমি বড় মেয়েটার বিয়ে দিচ্ছি, দাওয়াতের কার্ড নিয়ে। দাওয়াত দিতে গিয়েছিলে? আমার মেয়েগুলো খুব সহজ সরল, বড় মেয়েটা কান্নাকাটি করছিল। শোনো মোস্তাক মিয়া, তুমি একসময় না খেয়ে মরতে বসেছিলে। আমি তোমাকে সাহায্য করেছিলাম, যে কারণে আজ তুমি ফর্সা জামা কাপড় গায়ে দিচ্ছ। মেয়ের বিয়ে উপলক্ষে কাজ ছাপানোর পয়সাও তোমার হয়েছে। আপনি আমাকে সাহায্য করেননি স্যার। তার মানে 15,000 টাকা নগদ তোমার হাতে দিয়েছি, তোমাকে একটা দোকান করে দিয়েছি। তার বদলে আমি আমার মেয়েটারে দিয়েছি। কথা বলতেও শিখেছ মনে হচ্ছে। ফখরুদ্দিন সাহেব আরেকটা সিগারেট ধরালেন। তার প্রচণ্ড মাথা ধরেছে, বমি বমি ভাব হচ্ছে। তিনি তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। আমার মেয়ে গিয়েছে তোমার ওখানে? জি, 2 বার গিয়েছে। 2 বার গিয়েছে? আমার সঙ্গে দেখা হয়নি। তোমার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, তোমার মেয়ের সঙ্গে দেখা হয়েছে। তোমাদের সঙ্গে দেখা হওয়ার কারণে সে নিদারুণ মানসিক কষ্টে আছে। মেয়েটাকে কেন কষ্ট দিলে? ইচ্ছে করে দেইনি স্যার। আমার মেয়েকে দেখে তোমার স্ত্রী, তোমার কন্যারা কি খুশি হয়েছে? আমাকে বলো, কেমন আনন্দ উল্লাস হলো? মোস্তাক মিয়া চুপ করে রইল। ফখরুদ্দিন সাহেব বললেন, চুপ করে আছো কেন? বলো, তোমার স্ত্রী কেমন খুশি? ওনার বোধ শক্তি নাই স্যার, মাথায় গন্ডগোল হয়েছে, কিছুই বুঝতে পারে না। মেয়েটা যাওয়ার পর থেকে এই অবস্থা স্যার। তুমি তো সুস্থই আছো, আছো না? তোমার মাথায় আশা করি কোনো গন্ডগোল হয়নি, নাকি হয়েছে? মোস্তাক জবাব দিল না। মোস্তাক, জি স্যার। আগামীকাল ভোর 10টার মধ্যে তুমি এই বাড়ি ছেড়ে দিবি, অন্য কোথাও চলে যাবে। মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত তোমাকে আমি সময় দিচ্ছি। মেয়ের বিয়ের পর ঢাকা শহর ছেড়ে যাবে। তোমাকে যেন আমি ঢাকা শহরের ত্রিসীমানায় দেখতে না পাই। কেন? আমি চাচ্ছি এই জন্য। আরও 50,000 টাকা তোমাকে আমি দিচ্ছি। নাকি আরও বেশি চাই? টাকা লাগবে না, আমি চলে যাব। টাকা লাগবে না কেন? খুবই লাগবে। নাও, টাকাটা নাও। আর একটা সিগারেট নাও। নাও না, নাও। মোস্তাক মিয়া? জি স্যার। আমি মানুষ খুব খারাপ, খুবই খারাপ। তুমি বোধহয় জানো না। এইবার তোমাকে ক্ষমা করলাম, দ্বিতীয়বার করব না। এখন তুমি যেতে পারো। তুমি টাকা নিলে না? টাকা স্যার আমার দরকার নেই।
ফখরুদ্দিন সাহেব নিজের কামরায় ফিরে এলেন। মাথার যন্ত্রণা তার ক্রমেই বাড়ছে। এমন শারীরিক যন্ত্রণা নিয়ে কোনো কিছুতেই মন বসানো যায় না। 1 কাপ কালো কফির কথা বললেন। 1 চুমুক দিয়ে তাও বিস্বাদ লাগল। তিনি বেল টিপলেন। লন্ডনের লাইন এখনো পাওয়া যায়নি? পাওয়া গিয়েছিল স্যার, আপনি তখন কনফারেন্স রুমে ছিলেন। আবার চেষ্টা করো। নিশনাথবাবু ঢুকলেন। স্যার, পুলিশ ইনকোয়ারির ব্যাপারটা খোঁজ নিয়েছি। ফাইনাল রিপোর্ট এখনো জমা হয়নি। রমনা থানার অফিসার ইনচার্জ এখন থাক, পরে শুনব। আপনার কি স্যার শরীর খারাপ? তিনি জবাব দিলেন না। নিশনাথবাবু বললেন, আপনি স্যার বাসায় গিয়ে রেস্ট নেন। আপনি আপনার কাজ করুন। আমার স্বাস্থ্য নিয়ে আপনাকে বিচলিত হবার কোনো কারণ দেখছি না। আদাব স্যার। ফখরুদ্দিন সাহেব ড্রয়ার খুলে 2টা প্যারাসিটামল বের করলেন। ট্যাবলেট শুধু শুধু গেলার কোনো উপায় নেই। পানির জন্য বেল টিপতে তার ইচ্ছে করছে না, আবার মাথার যন্ত্রণাও সহ্য করতে পারছেন না। স্যার, আসবো? আসুন। লাইন পাওয়া গেছে স্যার, কথা বলুন। পিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিঃশব্দে বের হয়ে গেল। এই ঘরটি সাউন্ডপ্রুফ। দরজা বন্ধ করে দিলে পৃথিবী থেকে এই ঘরটি আলাদা হয়ে যায়। হ্যালো, কে বলছেন? আমি ডাক্তার মেজন। আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, হেলেনা। আমি হেলেনার ফিজিশিয়ান বলছি। হেলেনা কি অসুস্থ? হ্যাঁ, গুরুতর অসুস্থ। তার হার্ট ফাংশন কাজ করছে না, লাইফ সেভিং ডিভাইস ব্যবহার করতে হচ্ছে। ব্যাপারটা কখন ঘটল? খুব বেশি আগে নয়, 9-10 ঘন্টা হবে। আপনি কি এক্সাক্ট সময় জানতে চান? না, চাই না। রোগীর অবস্থা কেমন? অবস্থা ভালো নয়। ভালো নয় বলতে আপনি কি মিন করছে? আমি সবচেয়ে খারাপটাই আশঙ্কা করছি। হার্ট অ্যান্ড লাং মেশিনে রোগীকে আপনি দীর্ঘ সময় রাখতে পারবেন না। আমাদের হাতে অন্য কোনো বিকল্প নেই। আইসে। তারপর রোগীর ঠান্ডা লেগেছে, নিউমোনিয়ার লক্ষণ। ব্যাপারটা খুব অমিনাস। বুঝতে পারছি। আপনি একটা টেলিফোন নাম্বার লিখুন, খারাপ কিছু হলে জানাবেন। ফখরুদ্দিন সাহেব তার শোবার ঘরের নাম্বার দিলেন। এটা তার ব্যক্তিগত নাম্বার, কাউকে দেননি। ডাইরেক্টরিতেও নেই। এখান থেকে তিনি টেলিফোন করেন, কখনো রিসিভ করেন না। ডক্টর মেজর বললেন, আপনি কি আর কিছু জানতে চান? রোগিণীর কি জ্ঞান আছে? না, নেই। তিনি কোমায় চলে গেছে। জ্ঞান ফিরবে এরকম কি আশা করা যায়? না, করা যায় না। আমি খুব দুঃখিত। আপনার দুঃখিত হবার কোনো কারণ নেই। ফখরুদ্দিন সাহেব টেলিফোন নামিয়ে রাখলেন। মনে করতে চেষ্টা করলেন, লন্ডনে এই মুহূর্তে কাকে বলা যায়। তো লন্ডনে কোনো অফিস নেই। করার কথা মনে হয়েছে, শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি। একটা অফিস থাকলে এখন কাজ দিত। এখন সাহায্যের জন্য অন্যদের কাছে যেতে হবে, যাদের লন্ডনে অফিস আছে, লোকজন আছে। ওদেরকে বলতে হবে একটা ডেড বডি দেশে আসবে, দয়া করে সব ব্যবস্থা করো। সেটা কোনো সমস্যা নয়। তিনি পিআরওকে ডেকে পাঠালেন। লন্ডনে কাদের অফিস আছে বলতে পারেন? দেশি কোম্পানির অফিস। ব্যাংকের কথা বলছেন? না, ব্যাংক নয়, বিজনেস অফিস। মিফতে ইঞ্জিনিয়ারিং এর আছে। বাকিগুলো তো স্যার অফ হেল্ড, বলতে পারবো না। একটা ওষুধ কোম্পানিরও আছে, নামটা মনে পড়ছে না। বের করো। করছি স্যার। ব্যাপারটা যা কি যদি জানতে পারতাম। ব্যাপারটা আপনার জানার কোনো প্রয়োজন নেই, আপনি এখন যান। পিআরও নিঃশব্দে বেরিয়ে এলেন। ইউনিয়নের কয়েকজন নেতা এসে বসে আছেন। স্যারের সঙ্গে কথা বলতে চায়, খুবই নাকি জরুরি। অথচ পিআরও সাহেব এটা বলতে ভুলে গেলেন। দ্বিতীয়বার ঢুকে এটা বলতে তার সাহসে কুলাল নয়। ইউনিয়নের নেতাদের চোয়াল শক্ত হয়ে উঠছে। আজ এরা দেখা করবেই। ফখরুদ্দিন সাহেব তার সামনের নোটটির দিকে আরেকবার চোখ বুলালেন। একটা প্রায় বাঁচতে চলল। আজ কিছুই করেননি, 4 নম্বর পয়েন্টটা শুধু দেখা হয়েছে। মোস্তাক মিয়া লোকটির কিছু পয়সা হয়েছে মনে হয়। ঘাড় শক্ত হয়েছে। কত বড় সাহস! বলে কিনা, আপনি আমাকে সাহায্য করেন। স্যার, আসবো? তিনি চোখ তুলে অবাক হয়ে গেলেন।
লাল পাড় সিল্কের শাড়ি পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ঘোমটা টানা। মেয়েটাকে পরিচিত মনে হচ্ছে। স্যার, আসবো? প্লিজ কাম ইন। কি ব্যাপার? আপনি স্যার আমাকে দেখা করতে বলেছিলেন। আমি? কেন? তাহলে বোধহয় স্যার আমার ভুল হয়েছে। আই অ্যাম সরি স্যার। আপনি কে? মেয়েটা অত্যন্ত অবাক হয়ে বলল, স্যার আমার নাম রেখা, সুলতানা বেগম। মেয়েটা, ও আচ্ছা আচ্ছা, আমি কনফিউজ করে ফেলেছি। বসো, তুমি বসো, চেয়ারটায় বসো। মেয়েটা আড়ষ্ট হয়ে বসল। ফখরুদ্দিন সাহেবের অস্বস্তির সীমা রইল না। তিনি অফিসের কোনো মহিলা কর্মচারীকে তুমি বলেন না। একই কেন বললে? মেয়েটি বসে আছে চুপচাপ, তাকাচ্ছে ভয়ে ভয়ে। এ মেয়েটি অফিসে রোজ দেরি করে আসছে। তাকে কিছু শক্ত কথা বলা দরকার। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন কোনো শক্ত কথা তার মনে আসছে না। কি কারণ থাকতে পারে? সুলতানা বেগম, জি স্যার। আমি ভুলে আপনাকে তুমি বলেছি, আপনি কিছু মনে করবেন না। ছি ছি স্যার, এটা আপনি কি বলছেন? আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের বয়সী কথাটা উঠছে কেন? আমার কোনো মেয়ে নেই। বলেই ফখরুদ্দিন সাহেব চমকে উঠলেন। এটা তিনি কি বললেন? অনুশোচনায় তার মন ভরে গেল। সুলতানা বেগম, আপনি এখন যান। আপনার কি স্যার শরীর খারাপ? আমার শরীর ভালোই আছে। যাব স্যার? ফখরুদ্দিন সাহেব জবাব দিলেন না। আসসালামু আলাইকুম স্যার। মেয়েটা চলে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন কি কারণে তিনি কোনো কড়া কথা বলতে পারেননি। এই মেয়েটি তাকে হেলেনার কথা মনে করিয়ে দিয়েছে। হেলেনার সঙ্গে তার কোনো মিল নেই, কিন্তু মনে হলো সম্ভবত ক্ষমতার কারণে। হেলেনা হেলেনার ঘোমটা দেওয়ার বাতিক ছিল। তিনি কতবার বলেছেন, সব সময় ঘোমটা কেন? হেলেনা হেসে বলেছে, ভালো লাগে, বউ বউ মনে হয়। বউ সাজার এই শখ বিয়ের ৩০ বছরেও কাটল না। অফিসের সবাই লক্ষ্য করল ৩টা বেজে গেছে, তবু বড় সাহেব ঘর থেকে বের হচ্ছেন না। ৩:৩০টার সময় ফখরুদ্দিন সাহেবের বেয়ারা ইদ্রিস এসে বলল, সুলতানা আপাকে স্যার আরেকবার একটু ডেকেছে। সুলতানা ছিল না। তার এক জায়গায় জন্মদিনের দাওয়াত। সে তার স্বভাব মতো কাউকে কিছু না বলে আগেই চলে গেছে। অপলার হাতে ক্যাডবেরি চকলেটের ২টো চৌপাটি। সে বেশ বেশ কিছু সময় হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। কড়া নাড়তে কেন জানি ভয় লাগছে। ইচ্ছে করছে ফিরে চলে যেতে। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অপলার কান্না পেয়ে গেল। সে বহু কষ্টে কান্না থামিয়ে কড়া নাড়ল। মিষ্টি গলায় ভেতর থেকে বলল, কে? অপলা জবাব দিল না। তার খুব ইচ্ছে করতে লাগলো বলে, আমি তোমাদেরই একজন বোন। তোমরা আমাকে বাইরে ফেলে দিয়েছ। কে? কে? অপলা ধরা গলায় বলল, আমি। দরজা খুলে গেল। আজ বাড়িতে মেয়েরাই শুধু আছে, অন্য কেউ নেই। ৫টা পরীর মতো মেয়ে আগের মতোই অবাক বিস্ময়ে তাকে দেখছে। অপলা চকলেটের বাক্স দুটি এগিয়ে ধরল। কেউ হাত বাড়াল না। সময় শেষ পর্যন্ত এগিয়ে এসে নিল। অপলা বলল, এদের নাম কি? সোমা নিচু গলায় নাম বলছে, কিন্তু কিচ্ছু অপলার মাথায় ঢুকছে না। তার অসম্ভব কষ্ট হচ্ছে। এর আগের ২ দিন এমন কষ্ট হয়নি। আজ কেন হচ্ছে? সে বলল, সোমা বলল, তুমি বসবে না? না, বসবো না, আমি চলে যাব। একটু বসো। বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, আসতে অনেক দেরি। একটু বসো। অপলা বলল, ছোটরা জানে আমি কে? হ্যাঁ, জানে। কেন জানবে না? কত কথা বলি আমরা তোমাকে নিয়ে। মেজ মেয়ে, যার নাম মিনু, সে হঠাৎ কথা বলে উঠল। আপনি যখন হলিক্রস স্কুলে পড়তেন, তখন কতদিন আমরা আপনাকে দেখার জন্য ফার্মগেটে দাঁড়িয়ে থেকেছি। তাই বুঝি? জি। একদিন আপনি গাড়ি থেকে নামতে গিয়ে একটা রিকশার নিচে পড়ে গেলেন। আপনার সেটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে, মনে আছে। খুব ব্যথা পেয়েছিলাম। সেদিন স্কুলে যায়নি। হ্যাঁ, আপনি চলে গিয়েছিলেন। তখন কি হয়েছিল জানেন? আব্বার ওই রিকশাওয়ালার উপর খুব রাগ হয়ে গেল।
তখন আব্বা হঠাৎ ছুটে গিয়ে রিকশাওয়ালাকে একটা চড় মারলেন। তখন সব রিকশাওয়ালারা আব্বাকে মারতে লাগলো। কি যে অবস্থা! আমরা কাঁদতে কাঁদতে বাসায় এসেছি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? বিনু মাথা নিচু করে অল্প হাসল। সোমা বলল, বিনু ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছে। তাই নাকি? ও আবার কবি, কবিতা লেখে। বিনু তোর কবিতার খাতাটা আন না। বিনুর সঙ্গে সঙ্গে খাতা নিয়ে এলো। অপলার হাতে খাতা দিতেই অপলার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সোমা এসে দাঁড়িয়েছে তার পাশে, একটা কাঁধ রেখেছে অপলার কাঁধে। অন্য বোনেরা তীক্ষ্ণ চোখে দেখছে অপলাকে। শুধু বিনু ফকের আঁচলে চোখ চাপা দিয়েছে। সোমা বলল, তোমরা সবাই যাও তো, অপলার জন্য চা বানাও। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল। সোমা বলল, আমাদের উপর তোমার খুব রাগ, তাই না? না, রাগ করব কেন? জানো কলা, তোমার ঘটনাটা জানার পর থেকে আমি বাবার সঙ্গে কথা বলি না। আর 14 বছর আমি একটি কথাও বলি না। তোমার বিশ্বাস হয়? বাবা এই জন্য ঘরেও বিশেষ থাকে না। ওনার হয়তো উপায় ছিল না, যা করেছেন বাধ্য হয়ে করেছেন। অবলা খুব কাঁদছে, কিছুতেই কান্না থামাতে পারছে না। সোমা তার পাশেই বসে আছে মূর্তির মতো, তার চোখ শুকনো। ছোটবেলা থেকেই সে কাঁদতে পারে না। কত দুঃখ কষ্ট বয়ে গেছে জীবনের উপর দিয়ে, অথচ তার চোখে জল আসে। আজ তার খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কান্না আসছে না। রান্নাঘরে 4 বোন মহা উৎসাহে রান্না চাপিয়েছে। একজন আবার ময়দা বের করল। ছোট ছোট হাতে বিনু ময়দা মাখছে। ময়দা দিয়ে সে কিছু একটা বানাবে। কি বানাবে তা এখনো জানে না। তাদের খুব আনন্দ হচ্ছে। অপলা শান্ত ভঙ্গিতে হাঁটছে। সোমাদের বাড়ি থেকে বের হয়েছে অনেক আগে, কিন্তু এখনো তার বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। কত কত জায়গায় সে গেল, একটা গলি ছাড়িয়ে অন্য আরেকটা গলি, তারপর একটা বড় রাস্তা, আবার একটা গলি। একসময় সে একটা ফাঁকা মাঠের কাছে এসে পড়ল। চারদিক অন্ধকার হয়ে এলেও একদল ছেলে মেয়ে মাঠে খেলছে। কি সুন্দর লাগছে তাদের, বিচিত্র ধরনের খেলা। একটা ছেলে ছুটতে থাকে, সবাই তার পেছনে ছোটে। একসময় ছেলেটা বসে পড়ে ছড়ার মতো কি একটা বলে। অমনি ওদের দলের সবাই উল্টো দিকে ছুটতে থাকে। অপলা গভীর আগ্রহে ওদের খেলা দেখতে লাগত। ফিরোজ বলল, তোমার নামটা গ্রাম্য ধরনের। এই যুগে লতিফা কারো নাম হয়, নামটা আমি বদলে দিব। কি নাম দিবেন? আমার সঙ্গে, আমার নামের সঙ্গে মিলিয়ে এখন থেকে তোমার নাম ফিরোজা। কি পছন্দ হয়েছে? উল্টোটা করলে কেমন হয়? আমার নামের সঙ্গে মিলিয়ে আপনার নাম হোক লতিফা, লতিফ। বলেই লতিফা খিলখিল করে হেসে উঠল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ফিরোজ। মেয়েরাও যে রসিকতা করতে পারে, বিশেষ করে এই মেয়ে, যার জীবন এ পর্যন্ত বোরকার আড়ালে কেটেছে, তা ফিরোজ কল্পনাও করেনি। আপনি রাগ করলেন না তো? না, রাগ করিনি। আপনি আপনি করছো, এই জন্য রাগ লাগছে। একদিনে কাউকে তুমি বলা যায়? ইচ্ছে করলেই যায়। তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? হচ্ছে। দাঁড়া, একটা রিক্সা নিয়ে নি। ফিরোজ রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। রিক্সাওয়ালা পছন্দেরও একটা ব্যাপার আছে। এমন একজনকে নিতে হবে যে তাদের দুজনের কথা কান পেতে শুনবে না। বুড়ো রিক্সাওয়ালা, তেমন কাউকে দেখা যাচ্ছে না। অনেক ঝামেলা করে সে লতিফাকে বের করে এনেছে। হাজী সাহেব বাসায় থাকলে তা কিছুতেই সম্ভব হতো না। হাজী সাহেবকে অনেক কায়দা করে খিলগাঁয়ে পাঠানো হয়েছে। এই কাজটা করেছেন ফিরোজের শাশুড়ি। যদিও তিনি বারবার বলেছেন, বিয়ে তো এখনো পুরোপুরি হয়নি, এখন দুজনের একসঙ্গে বাইরে যাওয়া ঠিক না। কিন্তু এটা তার মুখের কথা, কারণ হাজী সাহেবকে খিলগাঁয়ে পাঠানোর বুদ্ধিটা তারই। লতিফা বলল, আমরা কোথায় যাচ্ছি? ফিরোজ হেসে বলল, আছে একটা জায়গা, এখন বলবো না। আমি জানি আপনি কোথায় যেতে চান। তাই নাকি? বলো তো কোথায়? অপলা বলে যে আপনার চেনা একজন আছে, তার বাসা। বলতে বলতেই লতিফা মুখ নিচু করে হাসলে।
ফিরোজ গম্ভীর হয়ে বলল, তুমি হাসছো কেন? এমনি হাসছি, মাঝে মাঝে আমার খুব হাসি পায়। কই, আমার তো পায় না। সব মানুষ তো আর একরকম হয় না। সবাই যদি একরকম হতো, তাহলে এখন আর আপনি ওই বাড়িতে যেতে চাইতেন না, আমাকে সঙ্গে নিয়ে বেড়াতে। এটা আবার কি ধরনের কথা? আপনি রেগে যাচ্ছেন কেন? যে সিগারেট ধরালো, সে সত্যি সত্যি রেগে গিয়েছে। রাগ কমানোর চেষ্টা করছে। ফিরোজের ধারণা ছিল এই মেয়ে শান্ত স্নিগ্ধ চেহারার, মেয়েটি সাচ্চারও কথা বলবে না। এখন দেখা যাচ্ছে ব্যাপারটা তা না। মেয়েটা কথা বলতে পারে, কথা বলে খুব গুছিয়ে। লতিফা, তোমার একটা ভুল আমি ভেঙে দিতে চাই। অপরাধের বাসায় যাওয়ার জন্য আমি তোমাকে নিয়ে বের হইনি। তোমাকে নিয়ে বের হয়েছি একটু হাঁটবো, কোনো রেস্টুরেন্টে গিয়ে বসবো। চট করে একটা ধারণা করা মোটেও ঠিক না। লতিফা চুপ করে রইল। ফিরোজের মনে হলো মেয়েটি কান্না চাপার চেষ্টা করছে। এরকম কড়া গলায় কথা বলা উচিত হয়নি। এই মেয়ে খুব আদরে মানুষ হয়েছে, যে কারণে সে এত অভিমানী। কেঁদে ফেললেও অবাক হবার মতো কিছু নেই। শুধু অবস্থাটা খুব অস্বস্তিকর হবে। রূপবতী একটা মেয়ে কাঁদছে, সে ভ্যাবদার মতো পাশে দাঁড়িয়ে। সন্দেহজনক চোখে সবাই তাকাবে। লতিফা, জি? কেঁদে ফেলার চেষ্টা করছো নাকি? যাতে কেঁদে না ফেলি সেই চেষ্টা করছি। ফিরোজ আশ্চর্য হয়ে বলল, তুমি কি সবসময় এরকম কথার পিঠে কথা বলো, না আমার সঙ্গেই বলছো? আপনার সঙ্গেই বলছি। আমি খুব কম কথা বলি। তুমি তো মনে হয় আমার জীবন অতিষ্ঠ করে তুলবে। না, তুলব না। একসময় আমার কথা শুনে আপনার অভ্যাস হয়ে যাবে। তার একটা রিকশায় উঠল। ফিরোজ রিকশাওয়ালাকে অপলাদের বাড়ির দিকেই নিয়ে যেতে বলল। লতিফার গায়ে একটা চাদর, তার হাত চাদরের নিচে। ফিরোজ ভয়ে ভয়ে লতিফার হাতে তার হাত রাখল। লতিফা ভীষণভাবে চমকে উঠেও সামান্য হাসল। লতিফা, জি? অপলাদের বাসায় আমরা কেন যাচ্ছি বলো তো? ওনাকে আপনার খুব দেখতে ইচ্ছে হচ্ছে, তাই যাচ্ছেন। তাছাড়া হঠাৎ বিয়ে করে নিজেকে আপনার খুব অপরাধী মনে হচ্ছে। চুপ করো তো, কি বকবক শুরু করলে? অপরাধী মনে করার কি আছে? আমি চুরি করেছি না ডাকাত করেছি? এই মেয়ের সঙ্গে আমার পরিচয় যে সেদিনই আমি তাকে বলেছি যে তোমার সঙ্গে আমার বিয়ে ঠিকটা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাকেই জিজ্ঞেস করো। আজ দারোয়ান তাকে গেটে আটকাল না। রূপবতী একটা মেয়ে, পাশে থাকার অনেক রকম সুবিধা আছে। কাজের মেয়েটি যত্ন করে বসার ঘরে নিয়ে বসালো। তার কাছে জানা গেল অপলা সারাদিন বাসায় ছিল না, এই কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে। লতিফার চোখে বিস্ময়। এত বিশাল বাড়ি সে কল্পনাও করেনি। যা দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে। এ সময় চাপা গলায় বলল, এদের ঘরটা কত সুন্দর দেখেছেন? সুন্দর লাগছে তো আমার কাছে? খুবই সুন্দর। ইস, আমাদের যদি এরকম একটা বসার ঘর থাকতো, তাহলে আমি আর কিছু চাইতাম না। এই বসার ঘর আমার তৈরি করে দেওয়া। ডিজাইন, ডেকোরেটর সব আমার। সত্যি? হ্যাঁ, সত্যি। তুমি চাইলে এর চেয়ে সুন্দর একটা ঘর আমি তোমাকে বানিয়ে দিই। আমি চাই। আমি ১০০ বার চাই। ওই ছবিটাও তোমার আঁকা? এই প্রথম লতিফা তুমি বলল। সে নিজেও তা বুঝতে পারল না। তার মুগ্ধ দৃষ্টি ছবিটার দিকে। কেন ভালো লাগছে? তা তো জানি না। ফিরোজ মৃদস্বরে বলল, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। অনেক সময় আমাদের অনেক কিছু ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগে তা আমরা বুঝতে পারি না। বুঝতে চেষ্টাও করি না। সবকিছু বুঝে ফেলাও ভালো না। ফিরোজ মনে মনে হাসল। এই মেয়েটা দার্শনিক টাইপ নাকি? কত সহজে কঠিন কঠিন কথা বলছে। কাজের মেয়েটি ট্রেতে করে চা এবং নানান ধরনের খাবার দাবার নিয়ে এসেছে। সে চায়ের কাপ টেবিলে রাখতে রাখতে মৃদস্বরে বলল, আফার শরীরটা ভালো না। আফা আজকে এক তলায় নামবে না। আপনারা আরেকদিন আসেন। ফিরোজের মুখ ছাই বন্ধ হয়ে গেল। লতিফা বলল, আমি উপরে গিয়ে ওনাকে দেখে আসি। কাজের মেয়েটি বলল, জি না।
বাইরের মানুষের উপরে ওঠা নিষেধ আছে। লতিফা চায়ের কাপে চিনি ঢেলে হালকা গলায় বলল, মিষ্টি হয়েছে কিনা দেখো। ফিরোজ কঠিন চোখে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে রেগেমেগে একটা কাণ্ড করবে। লতিফা মৃদু স্বরে বলল, চা নেয়া খেয়ে যাওয়াটা আরো খারাপ হবে। চা খাও, কিছুক্ষণ বসো। কাপগুলা কি রকম সুন্দর দেখেছ? তুমি আমাকে এরকম এক সেট কাপ কিনে দিবে। ফিরোজ চুপ করে আছে। লতিফা শাড়ির আঁচলে গা ভালো মতো জড়াতে জড়াতে বলল, আজ বেশ শীত পড়েছে। তোমার শীত লাগছে না? এ প্রশ্নেরও কোনো জবাব পাওয়া গেল না। ফিরোজ রিকশায় বসে আছে পাথরের মতো, তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। তার কিছুই ভালো লাগছে না। লতিফা চাপা গলায় বলল, তোমাকে একটা কথা বলি, তুমি শুধু নিজের দিকটাই দেখছো। নিশ্চয়ই ওনার কোনো সমস্যা হয়েছে। কে কি আর ইচ্ছা করে কাউকে অপমান করে? চুপ করে থাকো, তুমি বেশি বকবক করো। সবার সঙ্গে করি না, কোনোদিন করবও না। শুধু তোমার সঙ্গে করব। রাগ করো আর যাই করো। লতিফা তার হাত রাখল ফিরোজের হাতে। সেই হাত কেঁপে কেঁপে উঠছে। ফিরোজ বিস্মিত হয়ে বলল, কি হয়েছে লতিফা? কিছু হয়নি। কাঁদছো নাকি? হ্যাঁ, কাঁদছি। তুমি এত লজ্জা পেয়েছ, তাই দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ফিরোজের বিশ্বাস সীমা রইল না। এ তো বড় অদ্ভুত মেয়ে, সত্যি সত্যি কাঁদছে। ফিরোজ বিব্রত স্বরে বলল, কি শুরু করলে? তুমি কান্না থামাও তো। লতিফা ফোবাতে ফোবাতে বলল, চেষ্টা করছি, পারছি না। ওরা চলে যাবার পরপরই খুব স্বাভাবিক ভঙ্গিতে অপলা নিচে নেমে এলো। তাকে দেখে মনে হলো সে দীর্ঘ সময় নিয়ে সাজগোজ করেছে। গায়ে হালকা লাল রঙের একটা শাড়ি, গলায় গাঢ় লাল রঙের রুবি বসানো হার, কানের দুলের পাথর অবশ্য রুবি নয়, স্বচ্ছ ব্যাজ। লাল শাড়ির প্রতিফলনে সেগুলোও লালচে দেখাচ্ছে। অপলাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কোথাও বেরোবে। বারান্দায় গোমেজ দাঁড়িয়েছিল, সে অবাক হয়ে তাকিয়ে রইল। অপলা লাজুক গলায় বলল, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আপা। বাবা কোথায়? বাগানে বসে আছেন। আমাদের 2 কাপ চা দাও। অপলা হালকা পায়ে বাগানে নেমে গেল। বাগান অন্ধকার, বারান্দায় বাতি নেভানো বলেই সবকিছু কেমন অস্পষ্ট লাগছে। ফখরুদ্দিন সাহেব অরুণা এবং বরুণাকে দুপাশে নিয়ে চুপচাপ বসে আছেন, তার হাতে জ্বলন্ত চুরুট। অন্ধকারে চুরুটের আগুন ওঠানামা করছে। অপলা তার সামনে এসে দাঁড়াল। অন্ধকার বারান্দায় বসে আছো কেন বাবা? এমনি বসে আছি, কিছু করার নেই। তোমার শীত লাগছে না? কিছুটা লাগছে। এসো ঘরে এসো, এই ঠান্ডায় তোমার পাশে বসতে পারবো না। অপলার গলা সতেজ, কথায় ফুর্তির একটা ভঙ্গি যা তার স্বভাবের সঙ্গে একেবারে মিশছে না। সে বড় একটা সাদা চন্দ্রমল্লিকা ছিঁড়ে খোপায় পড়ল। বসে রইলে কেন বাবা, এসো। অপলা ফখরুদ্দিন সাহেবের হাত ধরল। তিনি বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন। তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। সবাই মুখ গোমরা করে রাখলে চলবে? তোমার কারখানার ঝামেলা মিটেছে? প্রায় মিটেছে। কিছু সমস্যা এখনো রয়ে গেছে, আরো টাকা খরচ করতে হবে, এ আর কি। ধনী হবার মতো সমস্যা, তাই না বাবা? সব সমস্যা চট করে মিটিয়ে ফেলা যায়। গরিব হবারও সুবিধা আছে, গরিবদের এ ধরনের কোনো সমস্যা থাকে না। অপলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হালকা গলায় বলল, তা ঠিক। গরিবদের একমাত্র সমস্যা কিভাবে বেঁচে থাকবে। এ বেঁচে থাকার জন্য কত কাণ্ড এরা করে, নিজের ছেলে মেয়ে পর্যন্ত বিক্রি করে দেয়। ফখরুদ্দিন সাহেব হাতের চুরুট ছুঁড়ে ফেললেন, তাকালেন মেয়ের দিকে। অন্ধকারে অপলার মুখের ভাব দেখতে পারলেন না। শুধু মনে হলো মেয়েটির গলার স্বর হঠাৎ করে যেন খানিকটা বিষণ্ণ হয়ে গেছে, এবং মেয়েটি নিজেও তা বুঝতে পেরে প্রাণপণ চেষ্টা করছে বিষণ্ণতা ঝরে ফেলতে। তারা বসল বারান্দায়। গোমেজ চায়ের ট্রে নামিয়ে দিয়ে বাতি জ্বেলে দিল।
অপলা চায়ে চিনি মেশাতে মেশাতে বলল, আমাকে কেমন লাগছে বাবা? সুন্দর লাগছে, তবে লাল চন্দ্রমল্লিকা হলে বোধহয় আরো ভালো লাগতো। তা লাগতো না, কালো চুলের সঙ্গে সাদা ফুলের সুন্দর কন্ট্রাস্ট হয়, কালোর সঙ্গে লাল মিশায় না। তোমার চায়ে চিনি হয়েছে? হ্যাঁ, হয়েছে। হঠাৎ আজ এত সাজের ঘটা? ইচ্ছে করলো তাই, কারণ নেই কোনো। চলো বাইরে যেয়ে কোথাও গিয়ে রাতের খাবার খেয়ে আসি। যাবে? কেন যাব না? মন ভালো না থাকলে থাক। মন ভালো লাগবে না কেন? আমার খুব ভালো লাগছে। রেস্টুরেন্টে অপলা কেমন যেন চুপচাপ হয়ে গেল। কথা বললেন ফখরুদ্দিন সাহেব। সবই ব্যবসায়িক কথা। মোট সম্পদের একটা ধারণা দিতে লাগলেন। অপলা বিস্মিত হয়ে বলল, আমাকে এসব কেন বলছো বাবা? তোমাকে ছাড়া কাকে বলবো? আমার নিজের শরীর ভালো না। যে কোনো সময় কিছু একটা হবে, তখন হাল ধরবে কে? অপলা ক্ষীণস্বরে বলল, মার কথা তুমি আমাকে অনেকদিন ধরেই কিছু বলছো না। তার শরীর কি খুব খারাপ? না তো, শরীর মোটামুটি ভালোই আছে। না বাবা, ভালো নেই। আমি আজ খুব ভোরে হাসপাতালে টেলিফোন করেছিলাম। ডাক্তাররা বললেন অবস্থা খুব খারাপ। বাবা, বলো। তুমি এখন এখানে বসে আছো, তুমি যাচ্ছ না কেন? অপলা খুব ধীর অথচ শান্তভাবে বলল, মার এখন জ্ঞান নেই, কিন্তু যদি জ্ঞান ফিরে তখন মা একজন প্রিয় মানুষদের মুখ দেখতে চাইবে। মা তখন কাকে দেখবেন? রাইট, রাইট, আসলেই তাই। মৃত্যুর সময় প্রিয়জনদের দেখতে ইচ্ছা করে। আমি এটা খুব ভালো জানি। আমার মাও তাই চেয়েছিল। আমি আমি ফখরুদ্দিন সাহেব কথা শেষ করলেন না। অপলা বলল, চলো উঠে পড়ি, আমার আর খেতে ইচ্ছে করছে না। রাত প্রায় ১টার মতো বাজে। অপলা তার খোপা থেকে চন্দ্রমল্লিকা তুলে ফেলেনি। তার গায়ে এখনো লাল শাড়ি, গলার হার আগুনের মতো জ্বলছে। তাকে দেখাচ্ছে তার ডায়েরিতে আঁকা নর্তকীর মতো। সেই রকম চোখ, সেই রকম মুখ। এই অদ্ভুত ব্যাপারটা আগে অপলা লক্ষ্য করেনি। সে অনেকক্ষণ আয়নায় নিজেকে দেখল। ফিসফিস করে বলল, আয়নার এই মেয়েটি তো ভারী সুন্দর। বলেই সে তাকালো তার ডায়েরির ছবিটির দিকে। এতই মিল আমাদের মধ্যে, কিন্তু আগে কেন চোখে পড়ল না? এটা বলেই সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডায়েরি খুলে ছোট ছোট অক্ষরে লিখল, বাবা, তোমার ওপর আমার কোনো রাগ নেই। তার কাছে মনে হলো এই লেখা পড়ে সবাই ভাববে মেয়েটি কেন বারবার বাবার কথা বলছে। কেউ তা বুঝতে পারবে না, বোঝার কথাও না। বেশ চমৎকার একটা ধাঁধা, যে ধাঁধার উত্তর শুধু একজনই জানে। সে সেই উত্তর কাউকে দিয়ে যাবে না। থাকুক না খানিকটা রহস্য। ঘরের বাতি নিভিয়ে অপলা টেবিল ল্যাম্প জ্বেলে দিল। তার ডায়েরির শেষ লেখাটি অতি দ্রুত লিখতে লাগল, ফিরোজ সাহেব, আপনাদের দুজনকে আমি জানালা দিয়ে আসতে দেখলাম। বিকেল বেলার আলোয় সবকিছু ভালো দেখায়, কিন্তু আপনাদের দুজনকে যে কি সুন্দর লাগছিল। আমি দেখলাম আপনার বান্ধবী নাকি স্ত্রী একটা হোঁচট খেলেন। আপনি সঙ্গে সঙ্গে হাত দিয়ে তাকে ধরে ফেলে কি যেন বললেন। তারপর দুজন অনেকক্ষণ ধরে হাসলেন। কি যে অপূর্ব একটা দৃশ্য! আনন্দে আমার চোখ ভিজে গেল। কত আনন্দ আমাদের চারদিকে, তাই না? আমি আপনাদের সঙ্গে দেখা করবার জন্য আসিনি। কারণটা জানালেই আপনারা দুজন সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমা করবেন। কারণটা হচ্ছে, কেন জানি গোড়া থেকেই আমার মনে হচ্ছিল আপনার এই বান্ধবীর ব্যাপারটা সব বানানো। মিথ্যে অজুহাতে আপনি বারবার আমার কাছে আসেন, কিন্তু তা তো নয়। আমি কিছুতেই সহজভাবে নিতে পারছিলাম না। আপনি আমাকে সত্যি কথা বলেছিলেন।
আমিও সত্যি কথাই বললাম। আমি আপনাকে নিয়ে একটা বাড়িতে যেতে চেয়েছিলাম। সেটা আর সম্ভব হলো না। তবে আপনাকে একটা মজার কথা বলি। যদি হঠাৎ কোনো দিন অবিকল আমার মতো কোনো মেয়ের সঙ্গে দেখা হয়, আপনি কিন্তু চমকে উঠবেন না। তার কাছে গিয়ে বলবেন, অপলা নামের খুব চমৎকার একটা মেয়ে ছিল। তাকে আমি চিনতাম। সে মেয়েটি খুব দুঃখী ছিল। কিন্তু তার দুঃখের কথা সে কাউকেই কোনোদিন বলেনি এবং কারো উপর তার কোনো রাগ নেই। মেয়েটির ঠিকানা আমি আপনাকে দেব না। কারণ আমি জানি একদিন না একদিন তার সঙ্গে আপনার দেখা হবে। আপনি ভীষণ চমকে উঠবেন। কল্পনায় আপনার সেই চমকে ওঠার দৃশ্য আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার খুব মজা লাগছে। ফখরুদ্দিন সাহেব ঘুমাতে যাবার আগে ২টি ঘুমের ট্যাবলেট খান। সোনারিলের বড় একটা কৌটা তার বিছানার পাশের সাইড টেবিলে থাকে। আজ কৌটাটা খুঁজে পাচ্ছেন না। হয়তো হাত লেগে নিচে পড়ে গেছে। খুঁজতে ইচ্ছে করছে না। তিনি বিছানায় উঠে বাতি নিভিয়ে দিলে। খুবই আশ্চর্যের ব্যাপার। সে রাতে তার খুব ভালো ঘুম হলো। চমৎকার একটা স্বপ্ন দেখলেন। নদী, বন, ফুল, পাখি নিয়ে স্বপ্ন। ঘুমের মধ্যেই তিনি বুঝলেন এটা স্বপ্ন, এর কোনো অর্থ নেই। তবু তার মন গভীর প্রশান্তিতে ভরে গেল। অনেকদিন স্বপ্ন দেখা হয় না। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের আকাশজোড়া মেঘ পর্ব ৬ এবং এটি ছিল শেষ পর্ব। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।